তো আজকে কিন্তু আমরা হচ্ছে কয়েকদিন পরে IQOO Neo 7 Pro রিভিউটা নিয়ে আসলাম। তার কারণ হচ্ছে এটা কিন্তু প্রথমে মার্কেট আসার পরে প্রাইসটা একদমই স্টেবল ছিল না, প্রাইসটা ওলটপালট ছিল। তার পাশাপাশি কাস্টমার থেকে রিভিউ নেওয়ার পরে কাস্টমার চালায় দেখছে আসলে কেমন, সেরকম রিভিউ নিয়েই কিন্তু আপনাদের জন্য আমরা প্রপার একটা রিভিউ আজকে নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকে ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল হতে যাচ্ছে। তো এই ভিডিওটার জন্য কিন্তু আমি অনেক বেশি রিকোয়েস্ট পাইছি, অনেকের কাছ থেকে কমেন্টও আসছে যে ভাইয়া Neo 7 Pro রিভিউটা দেন এবং Neo 7 Pro আন্ডার 50,000 এর মধ্যে কেমন হবে। তো আজকে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, আপনাদেরকে জানানোর ট্রাই করব এই IQOO Neo 7 Proটা কেমন। এবং আপনারা যারা IQOO ব্র্যান্ডের নাম এখনো শুনেন নাই, IQOO হচ্ছে ভিভোর সাব ব্র্যান্ড। সো IQOO ব্র্যান্ড হচ্ছে বর্তমান সময়ে কিন্তু অন্যতম ট্রাস্টের জায়গাটা তৈরি করতেছে অলরেডি। এগুলো সবকিছু নিয়ে আলোচনা করব। আমাদের চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে এরকম লেটেস্ট ভিডিও আমি সবার আগে আনতে পারি আপনাদের জন্য। সো কথা বাড়াচ্ছি না, সরাসরি ভিডিওতে মুভ করব। ভিডিও শুরু করা যাক। সো এখান থেকে খুললে কিন্তু দেখতে পারবো ভিতরে দেওয়া আছে হচ্ছে আপনার কি ডিভাইসটা, অ্যান্ড এখানে দেখবো কি দেওয়া আছে। এখানে কিন্তু দেওয়া আছে হচ্ছে এইটার যে ট্রান্সপারেন্ট কেস, ক্লিয়ার কেস, সেটা কিন্তু এখানে দেওয়া আছে। এবং ভিতরে কিন্তু গাইডলাইনগুলো দেওয়া আছে, ইউজার গাইডলাইন। এবং এখানে ইন্টারেস্টিংলি 120 ওয়াটের একটি চার্জার দেওয়া আছে, 120 ওয়াটের চার্জার। এটা কিন্তু চার্জ করে নেবে খুব তাড়াতাড়ি। এবং হচ্ছে ভিতরে কিন্তু দেখবো আমরা দেওয়া আছে টাইপ সি টু টাইপ সি কেবল। অবশ্যই টাইপ সি টু টাইপ সি সাপোর্টেড এখানে আপনারা Neo 7 Pro তে পেয়ে যাবেন। এবং এখানে কিন্তু সিম ইজেক্টর প্রিন্টটা এখানে অ্যাভেলেবল আছে। এগুলো রাখলাম সাইডে। আমরা চলে আসবো হচ্ছে সরাসরি ডিভাইসটাতে। জাস্ট লুক অ্যাট দিস ডিভাইস। আমি আসলে ডিজাইনের যেই কথাটা বলবো সেটা হচ্ছে আপনার কি ডিজাইনে কিন্তু আহামরি যে চেঞ্জ আনছে Neo 7 থেকে সেরকম কিছু না। তবে বক্সটা আপনারা খুললেই কিন্তু একটা গেমিং ভাইব পাবেন। খোলার পরে ফোনটা যখন হাতে নেবেন তখন কিন্তু আর হচ্ছে লুকিংটা দেখলে আর গেমিং ভাইবটা একদমই চলে যাবে। তবে ক্লাসিক একটা হচ্ছে অ্যান্ড্রয়েড ডিভাইসের মতো লুকিং, এটা খুবই সুন্দর। আপনি বলতে পারেন এটা হচ্ছে সিম্পলি গর্জিয়াস একটা ফোন। পিছনে কিন্তু টোটালি গ্লাস বডি ব্যবহার করা আছে এবং এটা কিন্তু আরো একটা কালার হয়ে থাকে কমলা কালার। এবং কমলা কালারটা কিন্তু হচ্ছে আপনাকে ফেক লেদার দিয়ে তৈরি, তার মানে হচ্ছে লেদার ফিনিশ পিছনে। এবং এটা কিন্তু পুরোপুরি ফ্রস্টিক এবং হচ্ছে গ্লাস ফিনিশিং। এবং এখানে সাইডে আপনারা পেয়ে যাবেন প্লাস্টিক ফ্রেম, সামনেও কিন্তু গ্লাস প্রোটেকশনটা পেয়ে যাবেন এবং একটা ফ্ল্যাট ডিসপ্লের আপনার পাঞ্চল ক্যামেরা সহ ডিজাইনটা পেয়ে যাবেন। সো আমরা সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব সরাসরি ভিডিওতে। IQOO Neo 7 Pro ইনহ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.78 ইঞ্চির একটি FHD প্লাস অ্যামোলেড ডিসপ্লে এখানে ব্যবহার করা আছে। তার পাশাপাশি এটার ওয়েট হচ্ছে 197 গ্রাম এবং এটার থিকনেস হচ্ছে 8.5 মিলিমিটার। 8.5 মিলিমিটার কিন্তু স্লাইটলি আমার কাছে মনে হয়েছে একটু পাতলাই, কারণ যেহেতু একটা গেমিং ফোন এটা, সেক্ষেত্রে কিন্তু ফোনটা আরেকটু মোটা হওয়ার কথা ছিল। বাট এখানে অবশ্যই একটা ভালো কাজ করেছে IQOO, মোটামুটি পাতলা দেওয়ার ট্রাই করেছে ফোনটা। তার পাশাপাশি এই ফোনের ডিজাইনের কথা বলতে গেলে ডিজাইনে কিন্তু আহামরি কোনো বেটার কিছু দেখছি না আমরা এখানে। IQOO Neo 7 এর মতো কিছুটা ডিজাইন এখানে কিন্তু স্কোয়ার ক্যামেরা শেপের ডিজাইনটা আমরা এখানে অ্যাভেলেবল পেয়ে যাচ্ছি, যেটা কিন্তু আমার কাছে ঠিকঠাকই লেগেছে। আদারওয়াইজ মোটামুটি ইনহ্যান্ড ফিল প্লাস ডিজাইনের ক্ষেত্রে কিন্তু ডিসেন্ট প্রিমিয়াম একটা লুকিং আমরা অবশ্যই পাচ্ছিলাম এখান থেকে। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে এখানে কিন্তু আমরা অলমোস্ট সবকিছু অ্যাভেলেবল পেয়ে যাচ্ছিলাম। রাইট সাইডে কিন্তু আমরা পেয়ে যাচ্ছিলাম ডুয়াল স্পিকার, যে মেইন স্পিকার সেটা। তার পাশাপাশি কিন্তু আমরা এখানে মাঝখানে USB টাইপ সি পোর্টটা পেয়ে যাচ্ছিলাম চার্জ করে নেওয়ার জন্য। এবং এখানে কিন্তু লেফট সাইডে আরো পেয়ে যাচ্ছিলাম নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। এবং লেফট সাইডে কিন্তু আমরা আরো পাচ্ছিলাম হচ্ছে সিম ইজেক্টর ট্রে, যেখানে ন্যানো সিম কার্ড ইউজ করা যাবে। ডুয়াল ন্যানো সিম কার্ড, অ্যাকচুয়ালি ডুয়াল ন্যানো সিম কার্ড ইউজ করতে পারবেন। এখানে এক্সট্রা কোনো মেমোরি কার্ড ইউজ করার অপশন নাই। রাইট সাইডে যদি আমরা আসি তাহলে কিন্তু দেখতে পারবো পাওয়ার অন অফ বাটন আর হচ্ছে ভলিউম আপ ডাউন বাটনটা এখানে দেওয়া আছে। অবভিয়াসলি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আপনারা এখানে পাচ্ছেন। এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম হচ্ছে, যাদের হাতটা একটু ছোট তাদের কিন্তু ফিঙ্গারপ্রিন্ট বসাতে একটু প্রবলেম হবে, বা হচ্ছে বারবার টাচ করতে বারবার খোলার ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে, বিকজ 6.78 ইঞ্চের একটা ডিসপ্লেটা যথেষ্ট বড় সাইজের। সো ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের কার্যকারিতার কথা বলতে গেলে মোটামুটি অ্যাকুরেট ছিল, টাচ করার সাথে সাথেই খুলে যাচ্ছিল, ইভেন ডাইনামিক ফিঙ্গারপ্রিন্ট টাচ ছিল। লেফট সাইডে যদি আমরা আসি তাহলে কিন্তু দেখতে পারবো কোনো রকম পোর্টস বাটন লেফট সাইডে অ্যাভেলেবল নাই। আপার সাইডে আমরা আসলে দেখতে পারবো যে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন সেকেন্ডারি যেটা, তার পাশাপাশি কিন্তু IR ব্লাস্টারটা এখানে অ্যাভেলেবল আছে। এখানে কিন্তু হেডফোন জ্যাকটা আপনারা পাচ্ছেন না। IR ব্লাস্টার দিয়ে আপনি আপনার টিভি ফ্রি সবকিছু চালাতে পারবেন এবং হেডফোন জ্যাক ছাড়া কিন্তু অলমোস্ট সবকিছু আপনারা এখানে অ্যাভেলেবল পেয়ে যাচ্ছিলেন পোর্টস বাটনের ক্ষেত্রে। অডিও স্পিকারের কথা বলতে গেলে এখানে কিন্তু ডুয়াল স্পিকার ব্যবহার করা আছে এবং সাউন্ডের কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো ছিল। এখানে কিন্তু ডলবি অ্যাটমস সাপোর্টেড আছে ডুয়াল স্পিকারের। এবং এখানে কিন্তু IQOO Neo 7 Pro তে গেমিং এর জন্য আলাদাভাবে কাজ করা হয়েছে অডিওতে। আপনারা যখন গেমিং করবেন তখন দুই সাইড থেকে কিন্তু ক্লিয়ার একদম সাউন্ডটা শুনতে পাবেন। এবং যেই ফুড স্টেপ বা আমরা যেগুলো বলে থাকি গান সাউন্ড, সেগুলো কিন্তু স্পেসিফিকলি একদম হচ্ছে হেডফোন ছাড়াই আপনারা বুঝতে পারবেন, যে জিনিসটা কিন্তু অনেক ভালোভাবে আচ্ছা ইউটিলাইজ করা হয়েছে। সো অবভিয়াসলি এটা হচ্ছে ভালো একটা দিক। এবং অডিও স্পিকারের কোয়ালিটি কেমন আপনারা সরাসরি শুনলেই বুঝতে পারবেন এখন। সো ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম এই ফোনটা ডিসপ্লে সেকশনে। ডিসপ্লে সেকশনটা কিন্তু অন্যতম হাইলাইটেড একটা ফিচার। এখানে কিন্তু 6.78 ইঞ্চির একটি FHD প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে এখানে ব্যবহার করা আছে, যেটা কিন্তু 120 হার্জ রিফ্রেশের সাপোর্ট করে থাকে এবং HDR10+ সাপোর্ট করে থাকে। তার পাশাপাশি কিন্তু 1 বিলিয়ন কালার সাপোর্টেড এই ডিসপ্লেটাতে, যথেষ্ট ব্রাইট এবং অ্যাকুরেট ডিসপ্লে এবং 1300 নিটস পিক ব্রাইটনেস পাচ্ছেন।
which is huge. 120 Hz refresh rate এবং 300 Hz টাচ স্যাম্পলিং রেটের পাশাপাশি 1300 নিটস এর যে কম্বিনেশন, যার কারণে কিন্তু সূর্যের নিচে গেলে কোনো রকম প্রবলেম হবে না। এবং এই ফোনটাতে কিন্তু স্পেশাল একটা ফিচার অ্যাড করা হয়েছে PWD ডিমিং নামে, যেখানে কিন্তু আপনারা মোটামুটি রাতের বেলা ফোন যখন ইউজ করবেন, ফোনের ব্রাইটনেস যখন একদম লো হয়ে যাবে তখনও কিন্তু কোনো রকম চোখের ক্ষতি করবে না, যেটা হচ্ছে একটা এক্সট্রা ফিচার বলতে পারেন। তার পাশাপাশি কিন্তু ডিসপ্লের কালার কন্ট্রাস্ট এগুলো কন্ট্রোল করা যায়, ইভেন এগুলো চেঞ্জও করা যায়। আপনি চাইলে নিজের মতো করে হচ্ছে কন্ট্রাস্টি কালার চান যদি ডিসপ্লে, সেগুলো আপনার কন্ট্রোল করার মতো একটা মানে বড় একটা আপডেট কিন্তু এখানে দিয়ে দিয়েছে, যেটা ভালো একটা বিষয়, এর আগে ছিল না আইকিউ সিরিজের ফোনগুলোতে। এবং এই ফোনটা ডিসপ্লে প্রোটেকশন হিসেবে ব্যবহার করা আছে স্কচ সেনসেশন আপ নামক একটা গ্লাস প্রোটেকশন, হুইচ ইজ ট্রাইড অ্যান্ড টেস্টেড। এর আগে কিন্তু অনেকগুলো ফোনে ইউজ করা হয়েছে। এবং এই ফোনটাতে কিন্তু 90% মতো স্ক্রিন টু বডি রেশিও অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন, যার কারণে কিন্তু একটা স্ক্রিনে ব্রেজেললেস এক্সপিরিয়েন্স পাবেন। অবভিয়াসলি ব্রেজেললেস বলবো না, মোটামুটি ব্রেজেল ছোট ছিল, ন্যারো ছিল। যেহেতু বলছিলাম আমরা ডিসপ্লে কালারটা কন্ট্রোল করা যায়, যার কারণে কিন্তু হচ্ছে মোটামুটি আপনারা ভিজুয়ালাইজেশন একটা ভালো এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। HDR এ নেটফ্লিক্সে সব জায়গায় কিন্তু HDR 10+ অ্যাভেলেবল পেয়ে যাবেন। আপাতত ইউটিউবে HDR 10+ সাপোর্টেড আছে, আদারওয়াইজ কয়েকদিন পরে একটা আপডেটের পরে আপনি নেটফ্লিক্সে HDR 10+টা স্ট্রিমিং করতে পারবেন। আদারওয়াইজ আপনারা যদি কন্টেন্ট ওয়াচিং এর কথা বলেন বা ডিসপ্লে কালার কন্ট্রাস্ট এগুলো বলেন, সেগুলো নিয়ে কিন্তু কোনো রকম কোনো কমপ্লেন নাই, একদম টপ নচ কোয়ালিটি আপনারা পাচ্ছিলেন। তো ওভারঅল ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে একদমই ঠিকঠাক লেগেছে। সো ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম এই ফোনটার ক্যামেরা সেকশনে। আমরা কিন্তু জানি IQOO Neo 7 Pro একটা গেমিং ফোন, তারপরে ক্যামেরা কেমন দেওয়া হয়েছে, এখানে কিন্তু পিছনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে এবং সেটআপটা কিন্তু খুবই অর্ডিনারি একটা সেটআপ। এখানে 50 মেগাপিক্সেলের যে মেইন ক্যামেরা, সেখানে কিন্তু স্যামসাং এর GN5 সেন্সর ব্যবহার করা আছে এবং ক্যামেরাতে কিন্তু অবশ্যই OS সাপোর্টেড এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স ব্যবহার করা আছে। আপনাদেরকে সরাসরি ক্যামেরা টেস্টিং এ নিয়ে যাবো এবং আপনাদেরকে দেখানোর ট্রাই করবো ক্যামেরাটা কেমন। সো ফাইনালি কিন্তু আমাদের সামনে ক্যামেরাটা ওপেন হয়ে গেলাম, আমরা ক্লিক কিন্তু করে ফেলেছি। এখান থেকে দেখতেই পাচ্ছেন ছবিতে কিন্তু বরাবরের মতো ভিভোতে যেরকম আমরা দেখি হচ্ছে ফেসের উপরে এক্সট্রা ব্রাইটনেস ক্রিয়েট করে ফেলে AI এর মাধ্যমে, সেটা কিন্তু এখানে করছে। মানে পুরো বডিতে হচ্ছে একরকম নর্মাল কালার থাকে, বাট ফেসে স্পেসিফিকলি ফেসে কিন্তু একটা হালকা কিন্তু একটা ব্রাইট এফেক্ট আমরা দেখতে পাচ্ছি, যেটা কিন্তু হচ্ছে ফেসকে একদম ন্যাচারাল টোনে ভাষায় দেয়। এক কথায় বলতে গেলে এখানে কিন্তু হচ্ছে বেশি ন্যাচারাল টোনের ছবি দিচ্ছে, যেটা কিন্তু হচ্ছে অনেকের পছন্দ, আবার অনেকের পছন্দ নাও হতে পারে। যারা স্পেশালি মেয়েরা আছে তাদের কিন্তু এটার ক্যামেরা পছন্দ হবে না, কারণ এটা কিন্তু ন্যাচারাল ছবি হচ্ছে প্রোভাইড করতেছে। আপনার কালার যেমন সেরকম একদম হচ্ছে কন্ট্রাস্টি ন্যাচারাল ছবি প্রোভাইড করতেছে। আলট্রা ওয়াইডের কথা বলতে গেলে আলট্রা ওয়াইডের ক্যামেরাটা কিন্তু 8 মেগাপিক্সেল হিসেবে এভারেজ ছিল, একদম আহামরি ভালো ছিল তাও বলবো না, বাট মোটামুটি এভারেজলি ভালো লেগেছে আমার কাছে। স্পেসিফিকলি মেইন ক্যামেরা ছবিটা কিন্তু একদম ফেসে গিয়ে একদম ব্রাইট করে দিচ্ছে, যেটা কিন্তু হচ্ছে ওয়ান কাইন্ড অফ কেমন জানি লাগতেছে আমার কাছে, বাট মোটামুটি আমার কাছে ক্লিয়ার। যদি আমরা বলি ডিটেলসের কথা, ডিটেলস কিন্তু অনেক বেশি ভালো ছিল, কালারটা কিন্তু মোটামুটি এভারেজ ছিল। পোর্ট্রেট শটের কথা যদি বলি, পোর্ট্রেট শট কিন্তু মারাত্মক লেভেলের ভালো ছিল, কারণ ভিভো এবং ওপ্পো এই দুটা ব্র্যান্ড কিন্তু পোর্ট্রেট শটের জন্য অনেক বেশি বিখ্যাত এবং এখানে কিন্তু ভিভোরই সাব ব্র্যান্ড IQOOতে কিন্তু পোর্ট্রেট শটে কিন্তু প্রত্যেকটা ছবি ভালো ছিল। বুকে মোডটা অ্যাভেলেবল ছিল এবং হচ্ছে 1x 3x দুইটাতে আমরা ট্রাই করেছি, দেখতে পাচ্ছেন ছবির কোয়ালিটি সবকিছু কিন্তু মোটামুটি অ্যাভারেজ ছিল পোর্ট্রেট শটেও। এবং আপনারা কিন্তু মোর অপশনে গেলে দেখতেই পাচ্ছেন অনেকগুলো অপশন এখানে অ্যাভেলেবল পেয়ে যাবেন, নিজের মতো করে আপনারা তুলতে পারবেন এবং কাস্টমাইজ করতে পারবেন। এবং নাইট মোডে গেলেও কিন্তু নাইট মোডেও কিন্তু একই রকম ছবি প্রোভাইড করতেছিল, একটু সময় নিচ্ছিল, কিন্তু সময় নেওয়ার পরে কিন্তু আবারও ফেসের উপরে এক্সট্রা লাইট পড়ে যাচ্ছিল, যেটা কিন্তু অনেকের কাছে ভালো লাগতে পারে, না লাগতে পারে, সেটা আমি আগেই বলেছি। সো ওভারঅল পিছনের ক্যামেরা কিন্তু আমার কাছে ঠিকঠাকই একদম অ্যাভারেজ ভালো লেগেছে। এবং ভিডিও সেকশনে যদি আমরা আসি, এখানে কিন্তু 4K প্লাস 60 FPS পর্যন্ত সাপোর্টটা আছে। সো আমরা কিন্তু 60 FPS এ ভিডিওটা করেছি, 60 FPS কিন্তু দেখতে পাচ্ছেন একদমই OIS-টা প্রপার কাজ করতেছিল, একদম স্টেবল ভিডিও আমরা পাচ্ছিলাম, কোনো রকম ল্যাগিনেস ডিস্টরশন ভিডিওর মধ্যে আমরা পাইনি। তো আপনি চাইলে এই ফোনটা যদি ক্যামেরা ফোন হিসেবে ইউজ করতে চান ব্লগিং এর জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনি এই ফোনটা ক্যামেরা হিসেবে ইউজ করতে পারেন, যেটা কিন্তু আমার কাছে মোটামুটি ইমপ্রেসিভ লেগেছে। এবং সেলফিতে কিন্তু ব্যবহার করা আছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, হুইচ ইজ ডিসেন্ট এনাফ এবং ছবির কোয়ালিটি পিছনের থেকে আমার কাছে সামনের ক্যামেরা ভাই অনেক বেশি ইমপ্রেসিভ মনে হয়েছে। এবং সেলফি ক্যামেরাতে অ্যাকুরেট ছবি থাকার কারণে কিন্তু পার্সোনালি আমি অনেক বেশি খুশি হয়েছি, কারণ হচ্ছে নর্মালি ফোনগুলোতে দেখি আমরা সেলফি ক্যামেরাতে এসে একদম আউলায় ফেলায়, কিন্তু একটা হচ্ছে এক্সট্রা টোন দিয়ে দেয় ছবির মধ্যে, একটা হচ্ছে হালকা মেকআপ টাইপের ছবি থাকে, যেগুলো আমার কাছে ভালো লাগে না। বাট এটা ছবি কিন্তু মোটামুটি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে সেলফি ক্যামেরা ছবিটা। ভিডিও সেকশনে কিন্তু 1080p প্লাস 30 FPS সাপোর্টটা ছিল, এখানে অবভিয়াসলি 60 FPS থাকাটা আমি মনে করি উচিত ছিল, বাট স্টিল এটা চালা নেওয়ার মতোই। সেলফিতে ভিডিওর ক্ষেত্রে কিন্তু ওরকম ইমপ্রেসিভ কিছু আমরা পাইনি, এমনিতে ডিটেল শার্পনেস সেগুলো কিন্তু অ্যাভারেজলি ঠিকঠাকই ছিল। সো ফাইনালি কিন্তু আমরা চলে আসবো এই ফোনের পারফরমেন্স সেকশনে, যেটা হচ্ছে ওই ফোনের অন্যতম হাইলাইটেড ফিচার। এখানে যদি OS এর কথা আমরা বলি, এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফানটাচ OS 13 ভার্সনটা, অবভিয়াসলি অ্যান্ড্রয়েড ভার্সন 13 এ বেস্ট অবশ্যই। এবং এখানে কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন 13 থাকা সত্ত্বেও IQOO কিন্তু আপনাদেরকে 2 বছরের সফটওয়্যার আপডেটের একটা প্রতিশ্রুতি দিচ্ছে এবং 3 বছরের সিকিউরিটি আপডেটের একটা প্রতিশ্রুতি দিচ্ছে। পারফরমেন্স সেকশনের কথা বলতে গেলে এখানে কিন্তু ব্যবহার করা আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ Gen 1
এবং এটি একটি 4nm বেস প্রসেসর which is a powerful processor, not only powerful but also power efficient obviously। তার পাশাপাশি কিন্তু এখানে ব্যবহার করা আছে Adreno 730 GPU, যেটা পাওয়ার সাপ্লায়ার হিসেবে কাজ করে থাকে। মোটামুটি বলা যায় এই বাজেট সেগমেন্টের মধ্যে অন্যতম হাইয়েস্ট র্যাঙ্কের প্রসেসর এখানে ব্যবহার করা আছে। অবভিয়াসলি 8+ Gen 1 কিন্তু অনেক ট্রাইড এবং টেস্টেড একটা প্রসেসর এবং অনেক দিন যাবত ইউজ হয়ে আসতেছে। এবং এই ফোনটাতে কিন্তু গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে পাবজি, ফ্রি ফায়ার এবং যত ধরনের বড় গেমস আছে আপনারা কিন্তু কনসিস্টেন্টলি 90 FPS সহ হাইয়েস্ট গ্রাফিকে আপনারা খেলতে পারবেন। এখানে কিন্তু একটা এক্সট্রা মোড আছে, সেটা হচ্ছে মনস্টার মোড নামে। সেটা কিন্তু আপনারা চালু করে কিন্তু গেমিং এর ক্ষেত্রে কোনো রকম সিপিইউ থ্রটলিং বা হচ্ছে এক্সট্রা ফ্রেম ড্রপটা পাবেন না, যেটা অবশ্যই একটা ভালো দিক। তার পাশাপাশি কিন্তু এই ফোনটার র্যাম টাইপ হচ্ছে LPDDR5 এবং স্টোরেজ টাইপ হচ্ছে UFS 3.1, বর্তমানে সবচেয়ে লেটেস্ট যেটা, সেটা কিন্তু আপনারা এখানে অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন। পুরো টোটালি একটা ক্লিন ইউআই আমরা পাচ্ছিলাম, তবে এক্সট্রা কিছু ব্লোটওয়্যার আমরা দেখতে পাই, হট গেমস, হট অ্যাপস, এই জিনিসগুলো কিন্তু খুবই বিরক্তকর হয়ে দাঁড়াচ্ছে। আদারওয়াইজ কোনো রকম কিন্তু আমরা ল্যাগ বা ফ্রেম ড্রপ এখান থেকে পাইনি। গেমারদের জন্য অবশ্যই একটা ভালো দিক হতে পারে, অবশ্যই ভালো একটা ডিভাইস হতে পারে। আপনারা যারা চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই দেখতে পারেন। ভিউয়ার্স, আমরা কিন্তু এতক্ষণ যাবত ট্রাই করেছি IQOO Neo 7 Pro ফুল স্পেসিফিকেশন আপনাদেরকে জানানোর জন্য। এখন আমরা চলে আসবো এই ফোনটার আপডেট প্রাইসে, ব্যাটারি ব্যাকআপ আর চার্জিং ব্যাকআপে। চার্জিং ব্যাকআপ নিয়ে আমি খুবই বেশি এক্সাইটেড, কারণ কিন্তু এখানে ব্যবহার করা আছে 120 ওয়াটের চার্জার। মাত্র 8 মিনিটের মধ্যে 50% চার্জ হয়ে যাবে। তার মানে উইদিন 20 মিনিটসের মধ্যে 0 থেকে 100% চার্জ। বিলিভ মি আর নট, একদম ইনসেন ক্রেজি এক কথায়। মানে এখন আর চার্জিং ব্যাকআপ নিয়ে মিনিমাম কোনো প্যারা খাওয়ার কোনো প্যারাই নেই এক কথায়। এখন বর্তমান এমন অবস্থায় দাঁড়াইছে, আপনি লিটারেলি একটা হচ্ছে সিম্পল শাওয়ার অথবা সিম্পল একটা ব্রেক নিয়ে আসবেন, সাথে সাথে দেখবেন যে ফোনের 50%-এর উপরে চার্জ হয়ে গেছে, যেটা হচ্ছে বর্তমান সময়ের অন্যতম আপডেট ফিচারগুলোর মধ্যে একটা। সবগুলো ফোনে আছে, বাট IQOO এই ফোনটাতে আরেকটু বেশি অ্যাডভান্স লেভেলে দেওয়া আছে। তার পাশাপাশি 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া আছে, একটা নন রিভিউয়েবল এবং একটা স্ট্রং ব্যাটারি ব্যাকআপ এখান থেকে আপনারা পাবেন। অবশ্যই মোটামুটি গেমার যারা আছেন তাদের জন্য অবশ্যই সুখবর এটা। স্ক্রিন অন টাইম প্রায় 7 থেকে 8 ঘন্টা স্ক্রিন অন টাইম, টানা গেমিং করতে পারবেন 5 থেকে 6 ঘন্টা। মানে থার্মালস ইস্যু, থ্রটলিং ইস্যু, কোনো রকম কোনো ইস্যু হবে না এই ফোনটাতে। আমরা কিন্তু জানি অলরেডি এই ফোনটা ট্রাইড অ্যান্ড টেস্টেড, এই প্রসেসরটা ট্রাইড অ্যান্ড টেস্টেড। সো এই ক্ষেত্রে কোনো রকম প্রবলেম হয় না। ব্যাকআপ মোটামুটি 1 থেকে 1.5 দিন আপনারা পাবেন, এবং বেশি যদি বলেন মানে হচ্ছে একবারে নর্মাল ইউজের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আপনারা 2 দিন ব্যাকআপটা এখান থেকে পাবেন নর্মাল ইউজে। এখন আসা যাক প্রাইসে। হ্যাঁ, মার্কেটে যখন আসছে কয়েকদিন আগে বা সপ্তাহ 3 আগে আসছে মার্কেটে, এর মধ্যে প্রাইসটা ছিল 53-54 এরকম প্রাইস ছিল, 8GB 128GB। বাট আজকে আপনাদের যদি অফার দিয়ে দিব আমি মাত্র 48,500 টাকা, মাত্র 48,500 টাকা, 8GB র্যাম, 128GB স্টোরেজ, IQOO Neo 7 Pro 100% অফার প্রাইস। এটা কিন্তু হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে লোয়েস্ট প্রাইস ইনশাআল্লাহ। এবং স্ন্যাপড্রাগন 8 Gen 1 প্লাস এই সুন্দর কম্বিনেশনের এই ফোনটা আমি মনে করি বর্তমান সময়ে আপনার নেওয়ার উপযোগী। অবশ্যই এই কারণে এত বেশি ক্রেজ, এত বেশি ক্রেভ উঠাইছে মানুষ আসলে এই ফোনটা নেওয়ার জন্য, এই ফোনটা রিভিউর জন্য এত বেশি চাহিদা মানুষের এখন পর্যন্ত তৈরি হয়েছে। সো মোটামুটি এই ছিল আজকের ভিডিও। আমরা ট্রাই করেছি প্রত্যেকটা জিনিস কভার আপ করার জন্য। অনেক সময় অনেক কিছু মিস হয়ে যায়, আপনারা কমেন্ট করে জানাবেন, কিছু জানতে চাইলে সেখানেও জানাবেন, এবং আপনার কোনো সাজেশনের ফোন থাকলে বা আপনার কোনো পছন্দের ফোন থাকলে সেটা জানাবেন, আমরা অবশ্যই সেটা নিয়ে রিভিউ বানানোর চেষ্টা করবো। তো কথা বাড়াচ্ছি না, হিমেল আজকে এখান থেকে বিদায় নিব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।